Hello, good morning, my all dear students. Welcome to our Balvikas Jojana online classes. This is the first lecture of class 3 subject part of science. Okay, today we are going to discuss about plant. Okay, let's start. First question, what is the plant? মানে হচ্ছে উদ্ভিদ কি। আমরা আজকে পড়ব উদ্ভিদ জগৎ। তাহলে উদ্ভিদ জগৎ পড়তে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে উদ্ভিদ কি। তাহলে উদ্ভিদ কথার অর্থ কি। আমরা উদ্ভিদ জগৎ পড়ব, তাহলে আমরা ফার্স্ট টাইম জেনে নেব উদ্ভিদ কথার অর্থ কি। উদ্ভিদ কথার অর্থ হলো যা বেড়ে ওঠে। ওকে, তোমরা খাতায় নোট করো যে উদ্ভিদ কি এবং উদ্ভিদ কথার অর্থ কি। উদ্ভিদ কথার অর্থ হলো উদ্ভিদ কথার অর্থ হলো যা মাটি ভেদ করে বেড়ে ওঠে। তাহলে আমরা কি জানলাম উদ্ভিদ কথার অর্থ কি, যা মাটি ভেদ করে ওঠে। তাহলে মাটি ভেদ করে কি ওঠে বলো তো? মাটি ভেদ করে গাছ ওঠে। আচ্ছা, তাহলে আমরা উদ্ভিদ কাকে বলে জেনে নিই। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ কাকে বলে? অ্যান্সার লিখবে সবাই। যা মাটি ভেদ করে বীজ থেকে বেড়ে ওঠে। তাহলে উদ্ভিদ কাকে বলে? যা মাটি ভেদ করে বীজ থেকে বেড়ে ওঠে। তাহলে বীজ থেকে মাটি ভেদ করে কি বেড়ে ওঠে? সকলেরই জানা আমাদের, বীজ থেকে মাটি ভেদ করে বেড়ে ওঠে হচ্ছে গাছ। ঠিক আছে, আজকে 5ই জুন, আজকে বিশ্ব পরিবেশ দিবস, আর আজকের দিনেই আমরা পড়ছি উদ্ভিদ জগৎ। তাহলে আমাদেরকে উদ্ভিদটা খুব ভালোভাবে জেনে নিতে হবে, কি তাই তো? তাহলে আমরা উদ্ভিদের অর্থ কি এবং উদ্ভিদ কাকে বলে জেনেছি। এবার আমরা জানবো উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। ওকে, তাহলে তোমরা খাতায় নোট করবে উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। কারো কি জানা আছে যে উদ্ভিদের কয়টি অংশ? নেক্সট কোয়েশ্চেন তোমরা লেখো উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। উদ্ভিদের কয়টি অংশ? আমাদের প্রত্যেকের বাড়িতেই গাছ আছে। কারো বাড়িতে আম গাছ, কারো বাড়িতে লিচু গাছ, কারো বাড়িতে কাঁঠাল গাছ, প্রত্যেকের বাড়িতেই গাছ আছে, তাই তো? আর গাছটাই হচ্ছে আমাদের উদ্ভিদ। তাহলে আমরা সবসময় গাছ তো আমাদের চোখের সামনে দেখতেই পাই, তাহলে গাছের অংশ কটা আমাদের সকলেরই জানা। তাহলে চলো দেখে নিই গাছের কয়টা অংশ। এই হচ্ছে একটি গাছ। এই গাছটার আমরা অংশ দেখে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বা শিকড়। তাহলে গাছের আমরা একটা অংশ পেলাম, মূল বা শিকড়। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কাণ্ড। গাছের আমরা আরো একটা অংশ পেয়ে গিয়েছি, কাণ্ড। 3 নাম্বার কি? শাখা প্রশাখা। দেখো গাছের আর কি বাকি আছে, দেখো একটা পাতা, আর একটা কি পেলাম? ফুল। আর গাছের তাহলে আমরা কয়টা অংশ পেলাম? একটা হচ্ছে মূল বা শিকড়, 2 হচ্ছে কাণ্ড, 3 হচ্ছে শাখা প্রশাখা, 4 হচ্ছে পাতা, 5 হচ্ছে ফুল, এবং গাছে আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফল। তাহলে গাছের আমরা 6টা অংশ। তাহলে উদ্ভিদে কয়টা অংশ পেলাম? 6টি। কি কি? 1 হচ্ছে মূল বা শিকড়, 2 হচ্ছে কাণ্ড, 3 হচ্ছে শাখা প্রশাখা, 4 হচ্ছে পাতা, 5 হচ্ছে ফুল এবং 6 হচ্ছে ফল। প্রত্যেকে নোট করবে। 1 হচ্ছে শাখা মূল বা শিকড়, প্রত্যেকে খাতায় নোট করবে। 1 হচ্ছে মূল বা শিকড়, 2 নাম্বার হচ্ছে কাণ্ড, 3 নাম্বার হচ্ছে
পাতা, 4 হচ্ছে শাখা প্রশাখা, 5 হচ্ছে ফুল এবং 6 হচ্ছে ফল। ওকে, আমরা পেয়ে গিয়েছি গাছের 6টি অংশ। অবশ্যই এবার আমাদের জানা হয়ে গেল যে গাছের কয়টি অংশ। তোমাদেরকে আমি আবারও বলছি, প্রত্যেকে ফলো করবে। গাছের হচ্ছে 6টি অংশ। 1 হচ্ছে মূল বা শিকড়, 2 হচ্ছে কাণ্ড, 3 হচ্ছে পাতা, 4 হচ্ছে শাখা প্রশাখা, 5 হচ্ছে ফুল এবং 6 হচ্ছে ফল। তাহলে আমাদের জানা হয়ে গেল গাছের কয়টি অংশ ও কি কি। এবার আমাদেরকে জানতে হবে যে গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়। গাছ যে বেঁচে আছে, আমরা বেঁচে আছি কিসের জন্য? আমরা অক্সিজেন নিচ্ছি এবং খাবার দাবার খাওয়া দাওয়া করছি ঠিক মতো, সেই জন্য আমরা বেঁচে আছি, কি তাই তো? তাহলে আমরা তোমাদেরকে যদি আমি এখন বললি যে তোমরা কিছুক্ষণ নাকটা চেপে ধরে বসে থাকো, তোমরা কি পারবে? খুব জোর তোমরা 2-1 মিনিট থাকতে পারবে, তারপর তোমরা পারবে না। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কি আমরা মারা যাবো, তাই তো? তাহলে এই যে নিঃশ্বাসটা আমরা কোথা থেকে গ্রহণ করছি? গাছের কাছ থেকে। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এবং গাছ আমাদের কাছে কিছু একটা নিচ্ছে। কি বলতো? আমরা যে শ্বাসটা ত্যাগ করছি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর সেই কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে গাছ, ঠিক আছে? তাহলে আমরা তো শ্বাস নিচ্ছি গাছের কাছ থেকে অক্সিজেন নিয়ে, কিন্তু গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় বলো তো? গাছ শ্বাসকার্য চালায় হচ্ছে কি বলতো? গাছ শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে? আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। পাতার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে তা দিয়ে গাছ শ্বাসকার্য চালায়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন, গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? তোমরা প্রত্যেকে নোট করবে, গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? প্রত্যেকে খাতায় নোট করবে, গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? অ্যান্সার কি হলো? গাছ পাতার মধ্যে যে সূক্ষ্ম ছিদ্র থাকে তা দিয়ে শ্বাসকার্য চালায়। শ্বাসকার্য চালায়, ঠিক আছে? তাহলে গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? আমরা যেমন প্রতিনিয়ত খাবার খাচ্ছি, অক্সিজেন নিচ্ছি, সেজন্য আমরা ঠিকমতো সুস্থ সবল আছি, তেমনি গাছও। তো গাছ তো আমরা জীবের, তাই তো? আচার্য জগদীশচন্দ্র বসু জানিয়েছেন আমাদেরকে যে গাছের প্রাণ আছে। গাছ, তাহলে গাছের প্রাণ আছে, তাহলে গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? গাছ হচ্ছে পাতার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে তা দিয়ে গাছ শ্বাসকার্য চালায়, ঠিক আছে? এবার প্রত্যেকে বলো, গাছের প্রাণ আছে না নেই? কারো জানা আছে গাছের প্রাণ আছে না নেই? গাছের প্রাণ আছে, সেটা আমাদেরকে কে জানিয়েছেন? আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি পরীক্ষা করে প্রমাণ করেছেন যে গাছের প্রাণ আছে, ঠিক আছে? তিনি বলেছেন যে যা কিছু গতিশীল, যা কিছু বেড়ে ওঠে সেগুলো হচ্ছে জীব, আর গাছ একটি হচ্ছে জীবের মধ্যে পড়ে, তাই গাছের প্রাণ আছে, ঠিক আছে? তোমরা বলতেই পারো যে গাছ তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে না, তাহলে গাছ কেন জীব হবে? কিন্তু গাছ হচ্ছে বেড়ে ওঠে, কি করে? মাটি থেকে জল শোষণ করে এবং পাতা থেকে কি করে? শ্বাসকার্য চালায়। পাতার যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে তা দিয়ে শ্বাসকার্য চালায়, তাই হচ্ছে গাছের প্রাণ আছে। ওকে, এর অনেক ব্যাখ্যা আছে, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। এবার নেক্সট কোয়েশ্চেন, যে বলো তো গাছের সংখ্যা কত? কারো জানা আছে গাছের সংখ্যা কত? গাছের সংখ্যা হলো, চলো নেক্সট কোয়েশ্চেন তোমরা লেখো, যে উদ্ভিদের সংখ্যা কত? উদ্ভিদের সংখ্যা কত? তোমরা লিখবে উদ্ভিদের সংখ্যা হচ্ছে আনুমানিক প্রায় 50 লক্ষ। কত? আনুমানিক প্রায়
সরি 3,50,000 মতো, 3,50,000 মতো। তাহলে আমরা জানলাম উদ্ভিদের সংখ্যা কত। উদ্ভিদের সংখ্যা হচ্ছে প্রায় আনুমানিক প্রায় 3,50,000 মতো। যখন আমরা কোনো কিছু সঠিকভাবে ধারণা করতে পারবো না, কোনোভাবে সঠিক কিছু বলতে পারবো না, তার আগে আমরা কি বসাবো, আনুমানিক এবং প্রায়। ঠিক আছে, আমরা কোনো কিছু বসানোর আগে কি লিখবো, যেটা সঠিক ধারণা করতে পারবো না তার আগে আমরা লিখবো আনুমানিক প্রায়। তাহলে গাছের সংখ্যা আমরা সহজভাবে বলতে পারবো না, কারণ গাছের সংখ্যা প্রচুর আছে, তার জন্য আমরা তার আগে লিখবো আনুমানিক প্রায় 3,50,000 মতো। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা জেনে গিয়েছি গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়, গাছের সংখ্যা কত, মোটামুটি ভাবে আমরা জেনেছি। আচ্ছা, কারো কি মনে হয় যে গাছ আমাদের কি কি কাজে লাগে, কি কি কাজে লাগে না? গাছ কি কি কাজে লাগে, গাছ থাকার আমাদের সুবিধা কি, কারো জানা আছে গাছ থাকার সুবিধা কি? আমাদের প্রত্যেকের বাড়িতে গাছ আছে, আমাদের প্রত্যেকের বাড়িতে কাঠের অনেক জিনিসও আছে, কারো বাড়িতে চেয়ার, টেবিল, খাট, প্রায় অনেক জিনিসই আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কাজে লাগে, তাই তো? তাহলে গাছ এগুলো কোথা থেকে আসে, এই যে কাঠের জিনিসগুলো এগুলো কোথা থেকে আসে? গাছ থেকে। গাছ থেকে যে কাঠটা পাই সেই কাঠ থেকে তো এগুলো তৈরি হয়। তাহলে গাছ আমাদের অনেক কাজে লাগে। যেমন গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি, এটা একটা কাজ। গাছ থেকে আমরা যেসব কাঠ পাচ্ছি সেটা থেকে আমাদের আসবাবপত্র তৈরি হচ্ছে। এছাড়াও অনেক কাজে লাগে। সেটা কি, গাছ থেকে বৃষ্টিপাত হয়। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, ম্যাম গাছ থেকে বৃষ্টিপাত কিভাবে হয়? আচ্ছা, তোমরা যদি কেউ পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে পাহাড়ের চারপাশ দিয়ে অনেক গাছ লাগানো আছে। সেই গাছ কি আমরা লাগাতেই যাই ওখানে? ওখানে গাছগুলো কোথা থেকে হয়ে ওঠে কেউ বলতে পারবে? ওখানকার গাছগুলো কিভাবে হয়? পাখি যে ফলটা খায়, ফলটা সেই ফলের বীজটা কি উড়ে গিয়ে কোনো একটা জায়গায় ফেলে, সেই বীজ থেকে ঠিকমতো পর্যাপ্ত পরিমাণ জল, আলো, বাতাস পেয়ে হচ্ছে গাছটা বেড়ে ওঠে, কি তাই তো? এই গাছটা থেকে যে হাওয়া হয় সেই হাওয়া থেকে কি জলীয় বাষ্প মেঘ সৃষ্টি করে, আর মেঘ থেকে হয় বৃষ্টিপাত। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা জানলাম গাছ থাকার কি সুবিধা। ওকে, তারপর আমরা নেক্সট জানবো, পরের কোয়েশ্চেনে চলে যাব। তোমরা এগুলো খাতায় নোট করছো? আচ্ছা, এবার বলো বীজ থেকে চারা গাছ জন্মায় কিভাবে? নেক্সট কোয়েশ্চেন, বীজ থেকে চারা গাছ জন্মায় কিভাবে? চারা গাছ জন্মায় কিভাবে? তাহলে আমরা একটু আগে আমরা জানলাম যে পাখি যে ফলটা খায় সেই ফলটা দূরে গিয়ে কোনো নির্জন স্থানে ফেলে দিয়ে সেই ফলটা ঠিক মতো জিনিস পেয়ে বেড়ে ওঠে, তাই তো? তাহলে সেই জিনিসটা কি, গাছ যে বেড়ে উঠবে, চারা গাছটা যে হবে বীজ থেকে, তা কি থেকে আমরা জানি? হচ্ছে বীজ থেকে চারা গাছ জন্মাবে, এক হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো, মাটি ও জল। কি কি জিনিস থেকে বীজ থেকে চারা গাছটা জন্মাবে? বীজ থেকে সূর্যের আলো, মাটি ও জল, এই তিনটে জিনিস থেকে বীজ থেকে চারা গাছ জন্মাবে। ঠিক আছে, তাহলে তোমরা জেনে গিয়েছো, এটা খাতায় নোট করবে। আচ্ছা, আমি এতটুকু যাদেরকে বোঝালাম, তোমরা যদি বুঝতে পেরে থাকো, তোমাদেরকে যদি আমি এখন কয়েকটা কাজ দিই, তোমরা আশা করি পারবে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে কয়েকটা কাজ দিই। এক নম্বর কোয়েশ্চেন তোমরা করবে যে গাছের ড্যাশ আছে। তোমরা বলো গাছের কি আছে? গাছের কি আছে? আমি তোমাদেরকে কি বললাম, গাছের কি আছে? গাছের প্রাণ আছে। ওকে, তোমরা এটা করবে। আবার নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের সংখ্যা কত? উদ্ভিদের সংখ্যা কত? আনুমানিক 3,50,000 নাকি 60,000? তোমরা একটা টিক চিহ্ন দেবে যে উদ্ভিদের সংখ্যা কত,
আনুমানিক কত, 3,50,000 নাকি 60,000? আমি তোমাদেরকে পড়া বোঝানোর সময় বুঝিয়েছিলাম যে উদ্ভিদের সংখ্যা গুণে প্রায় শেষ করতে পারা যাবে না, তাই বৈজ্ঞানিকগণ আনুমানিকভাবে একটা সংখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে আনুমানিক 3,50,000 নাকি 60,000। আশা করি তোমরা পেরে গিয়েছো। 3,50,000 এভাবে টিক চিহ্ন দেবে। আর এখানে কি বলেছিলাম, গাছের কি আছে, প্রাণ আছে। তোমরা প্রত্যেকে এটা খাতায় করে ফেলো যে গাছের কি আছে। আচ্ছা, এবার তোমরা বলো যে গাছ কি, সব গাছ কি একরকম হয়? গাছের কি আকার একরকম? অবশ্যই না। আমরা সবসময় আমাদের চারপাশে গাছ দেখতে পাচ্ছি, গাছের কোনো গাছ চিকন, কোনো গাছ মোটা, কোনো গাছ ছোট, কোনো গাছ বড়, তাই তো? গাছের আকার নিশ্চয়ই একরকম না, গাছের আকার এক এক রকমের, তাই তো? গাছের আকার বিভিন্ন রকমের বিভিন্ন। তাহলে গাছ কোনো গাছ গুল্ম জাতীয়, কোনো গাছ লতা জাতীয়, তাই তো? তাহলে তোমরা বলো শশা গাছ। শশা গাছ তো নিশ্চয়ই তোমরা দেখে থাকবে, তোমাদের বাড়িতে যদি কেউ লাগিয়ে থাকে তোমরা দেখে থাকবে যে শশা গাছ কেমন। শশা গাছ কেমন? শশা গাছ আমি তোমাদেরকে সাপোজ ধরো তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিলাম যে শশা গাছ একটা অপশন দিলাম গুল্ম জাতীয়, আর আরো একটা অপশন দিলাম লতা জাতীয়। তোমরা যদি বাড়িতে গাছটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে শশা কি জাতীয় গাছ। শশা কেমন হয়? পেঁচানো পেঁচানো লতিয়ে ওঠে। তাহলে শশা কিরকম হবে, কি জাতীয় গাছ হবে? শশা লতা জাতীয় গাছ হবে। আচ্ছা বলো তো আম গাছ কি জাতীয় হবে? আম গাছ কি বৃক্ষ জাতীয় হবে নাকি গুল্ম জাতীয় হবে? অবশ্যই আম গাছ বৃক্ষ জাতীয় হবে। নেক্সট কোশ্চেন, আম গাছ কি জাতীয়, বৃক্ষ নাকি গুল্ম? আচ্ছা, তোমরা এটা ঠিক চিহ্ন দেবে। আম গাছ কি জাতীয়, বৃক্ষ জাতীয় নাকি গুল্ম জাতীয়? আমি তোমাদেরকে জানিয়েছি আম গাছ বৃক্ষ জাতীয়, তাই তোমরা আম গাছ বৃক্ষ জাতীয়, তাহলে বৃক্ষ জাতীয়তে তোমরা ঠিক চিহ্ন দেবে। আশা করি তোমরা এটা করে ফেলেছো। আচ্ছা, যাদের যেটা ঠিক হয়েছে তোমরা রাইট চিহ্ন দেবে, যাদের ভুল হয়েছে তারা রিকভার করে নেবে। এবার আমরা জানবো গাছের বয়স। আচ্ছা, গাছের বয়স তোমরা কি কেউ বলতে পারবে গাছের বয়স? আচ্ছা, আমাদের বয়স তো আমরা বলতে পারি, মা বাবা আমাদেরকে বলে দিয়েছে আমাদের বয়স কত, আমরা বলতে পারবো। আমাদের এইটুকু বুদ্ধি হয়েছে আমাদের বয়সটা বলার, তাই তো? তাহলে গাছের বয়সটা আমরা কিভাবে বলবো? গাছের তো প্রাণ আছে, গাছ আমাদের মতো গতিশীল। গাছ হচ্ছে একটা, যেহেতু গাছের প্রাণ আছে তাহলে গাছের বয়সটা কিভাবে জানবো? গাছের বয়সটা কিভাবে জানবো আমরা? তোমরা দেখবে বা রাস্তার ধারে আশেপাশে গাছ লাগানো থাকে, কোনো ঝড়ে যদি গাছটা ভেঙে যায় তখন সেই গাছটাকে কেটে ফেলতে হয়। সেই গাছের যে তলায় যে মোটা অংশটা সেটাকে আমরা কি বলবো? গুড়ি, তাই তো? গাছের যে তলার যে মোটা অংশটায়, সেই মোটা অংশটায় দেখবে সার্কেল করা থাকে। সেই গুড়িতে গাছটা কাটার পর সেই গুড়িটা দেখবে সার্কেল করা থাকে। সেই সার্কেলগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে অনেকগুলো গোল 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 করা থাকে না, সেই গোলগুলো দেখে আমরা আনুমানিক বলে দিতে পারবো গাছের বয়স, আনুমানিক। ওকে, আচ্ছা, তাহলে গাছের বয়স আমরা আনুমানিক বলতে পারি। তাহলে আমরা এবার আমি তোমাদেরকে কিছু একটা কাজ দিই, তোমরা দেখি পারো কিনা। তাহলে তোমাদেরকে আমি বলো তো গাছকে উদ্ভিদ বলার কারণ কি? গাছকে উদ্ভিদ বলার কারণ কি? আচ্ছা, তোমরা বলো গাছকে উদ্ভিদ বলার কারণ কি? গাছ কিসের জন্য গাছকে আমরা উদ্ভিদ বলবো, কেন? আচ্ছা, অ্যান্সার কি হবে? গাছ বীজ থেকে মাটি ভেদ করে বেড়ে ওঠে, তাই। ঠিক আছে, গাছ বীজ থেকে মাটি ভেদ করে বেড়ে ওঠে, তাই। আমরা জেনেছিলাম যে উদ্ভিদ কথার অর্থ যা মাটি ভেদ করে ওঠে। তাহলে মাটি ভেদ করে ওঠে কি? মাটি ভেদ করে কি ওঠে? গাছ, তাই তো? আর গাছটা কি থেকে ওঠে? বীজ থেকে। তাহলে বীজ থেকে মাটি ভেদ করে যা ওঠে তাকে আমরা উদ্ভিদ বলি। তাহলে উদ্ভিদ বলার কারণ কি গাছকে? কারণ বীজ থেকে মাটি ভেদ করে ওঠে, তাই গাছকে আমরা উদ্ভিদ বলবো। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলো যে বীজ ফলের মধ্যে কি থাকে?
এই বীজটা কোথায় থাকে বলো তো? বীজটা কোথায় পাই আমরা? ফলের মধ্যে। তাহলে ফলের মধ্যে কি থাকে? বীজ। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলো, গাছের সৌন্দর্য বাড়ায় কিসে? গাছের সৌন্দর্য বাড়ায় কিসে? গাছের সৌন্দর্য বাড়ায় কি, ফুল নাকি ফল? আমরা সকলেই জানি যে গোলাপ ফুল দেখতে খুব সুন্দর লাগে, তাই না? ফুল গাছের সৌন্দর্যের প্রতীক না? তাহলে গাছের সৌন্দর্য কি? ফুলে। ওকে, আচ্ছা আমাদের জানা হয়ে গিয়েছে গাছের সৌন্দর্য কিসে। তোমাদেরকে আমি কয়েকটা হোমওয়ার্ক দিই, তোমরা সেটা করে আসবে বাড়ি থেকে। এক, তোমরা লিখবে যে উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। নেক্সট কোয়েশ্চেন লিখবে যে তোমরা লিখবে গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? নেক্সট কোয়েশ্চেন তোমরা লিখবে গাছকে উদ্ভিদ বলার কারণ। ফোর্থ কোয়েশ্চেন তোমরা লিখবে গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফার্স্ট কোয়েশ্চেন তোমাদেরকে আমি দিয়েছি উদ্ভিদের কয়টি অংশ ও কি কি। গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন, গাছকে উদ্ভিদ বলার কারণ, এবং গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আমি তোমাদেরকে পড়া বোঝানোর সময় এই কোয়েশ্চেনগুলো বলেছিলাম এবং অ্যান্সারও বলে দিয়েছি, তোমরা এটা হোমওয়ার্ক করে নেবে। আচ্ছা, গাছের রং, গাছের পাতার রং কে বলতে পারে? গাছের পাতার রং আমরা সবসময় দেখে থাকি, গাছের পাতার রং সবুজ। আচ্ছা, গাছের পাতার রং সবুজ কেন? কারো জানা আছে গাছের পাতার রং সবুজ কেন? গাছের পাতার রং সবুজ কারণ গাছের পাতায় ক্লোরোফিল নামক একটা রঞ্জক পদার্থ থাকে, সেই জন্য গাছের পাতার রং সবুজ। ঠিক আছে, তোমরা এটা খাতায় নোট করো যে গাছের পাতার রং সবুজ কারণ গাছের পাতায় ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, তাই গাছের পাতার রং সবুজ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী জিনিসগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে নেক্সট দিন বুঝবো। ওকে, আজকের মতো ক্লাস এখানে শেষ করি। Hello guys, welcome to our channel and thank you to viewing my video. আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম বর্ণ এবং বর্ণের পরিচয়, তাই তো? বর্ণ কাকে বলে, বর্ণ কয় প্রকার ও কী কী। তোমরা সবাই নিশ্চয়ই সেগুলো ভালোভাবে পড়েছো, আশা করছি সবাই পড়েছো। তো আজ আমরা যেটা শিখবো সেটা হলো বর্ণযোজনী। তো কী শিখবো আজকে? বর্ণযোজনী। তো বর্ণযোজনী শিখবো। তো বর্ণযোজনী শেখার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো বর্ণযোজনী কাকে বলে, তাই তো? বর্ণযোজনী হলো একটি বর্ণের অপর একটি বর্ণের সহিত যে যুক্ত হওয়ার ক্ষমতা, তাকেই আমরা বলবো বর্ণযোজনী। ঠিক আছে,
তোমরা সবাই দেখতে পাচ্ছ বর্ণ যোজনী একটি বর্ণের অপর একটি বর্ণের সহিত যুক্ত হবার যে ক্ষমতা বা সামর্থ্য তাকে আমরা কি বলছি বর্ণ যোজনী। এবার যেমন ধরো ক এই বর্ণের সঙ্গে আমি আকার যোগ করছি। এই আকার এটা হচ্ছে আকার, এটা আ এই স্বরবর্ণ থেকে আমরা পেয়েছি। আয়ের সাংকেতিক চিহ্ন আকার, এটা আমরা ক এর সাথে যুক্ত করছি। এর যে ক্ষমতা তাকে আমরা বলবো বর্ণ যোজনী। বুঝতে পেরেছো? যেমন ধরো তোমরা ছোটবেলায় ছোট ক্লাস থেকে বড় হও, তারপরে তোমরা স্কুলে যাও। স্কুলে যাওয়ার সময় তোমাদের চেনা না জানা না অচেনা কিছু মানুষের সঙ্গে দেখা হয় এবং তাদের সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে ওঠে, তাই তো? সেই বন্ধুত্ব গড়ে ওঠার যে ক্ষমতা তাকে আমরা বর্ণ যোজনী বলবো। এখানে তাই দুটো অক্ষর, যেমন ধরো দুটো বর্ণ ক এবং আ, এরা কেউ কাউকে চেনে না যায় না, কিন্তু এরা যখন এবার ক এর সঙ্গে আমরা আকে যুক্ত করলাম, এই দিয়ে এরা বন্ধু হলো। এই যুক্ত করার ক্ষমতাকে আমরা বলবো বর্ণ যোজনী। তোমরা সবাই বুঝতে পেরেছো? এবার দেখো আমরা এবার দেখব যে কোন স্বরবর্ণ থেকে কি সাংকেতিক চিহ্ন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে পেয়েছি আ থেকে আকার পাওয়া যাচ্ছে। এইরকম আরও স্বরবর্ণগুলো যেগুলো আছে সেগুলো থেকে আরও কিছু সাংকেতিক চিহ্ন আমরা পাবো। সেগুলো কি সেগুলো দেখবো। এটা খুব মজার না? আ থেকে আমরা আকার পাচ্ছি। এবার হর্ষ স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি হর্ষিকার। হর্ষ স্বরবর্ণ তো। এবার আমরা দীর্ঘ স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি দীর্ঘিকার। হ্রস্ব স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি হ্রস্বকার। দীর্ঘ স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি দীর্ঘকার। এবার রি অর্ধমাত্রা যুক্ত বর্ণ, এই রি স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি রিকার। এবার এই স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি একার। এখানে একটা জানার বিষয় আছে, ঠিক আছে? এই একারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো মাত্রাযুক্ত একার আর একটা মাত্রাবিহীন একার। এই মাত্রাযুক্ত একারে আমরা উচ্চারণ করব জফলা আকারে। যেমন ধরো বেলা। দেখো আমরা এখানে উচ্চারণ কি করছি বেলা, কিন্তু বয়কারে কি হয় বে হয়। তাহলে উচ্চারণটা আমাদের হওয়া উচিত ছিল বেলা, কিন্তু আমরা কি উচ্চারণ করছি বেলা। মেলার ক্ষেত্রেও সেই এক ময়কারে মে হয়, তাহলে মেলা হচ্ছে, কিন্তু আমরা উচ্চারণ কি করছি মেলা। মানে আমরা উচ্চারণ করছি এখানে এইরকম বজ্রফলা আকার বেলা, তাই তো? এই বানানটার উচ্চারণ আমরা এখানে করছি। তাহলে এই হচ্ছে একারটা, মানে মাত্রাযুক্ত একারটা কি করছে? মাত্রাযুক্ত একারটা হচ্ছে যে শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে সেই শব্দের সঙ্গে এক এই উচ্চারণটা করছে, তাই তো? তাহলে এইটা হলো মাত্রাযুক্ত একার এবং যার উচ্চারণ হয় এক। বেলা উচ্চারণ হলে কিন্তু আমরা উচ্চারণ করছি বেলা। আর এই মাত্রাবিহীন একারটা হচ্ছে যেমন ধরো কেনার ক্ষেত্রে দেখো কয়কারে কে হয়, যত নয়কারে না হয় কেনা। যেরকম উচ্চারণ সেই রকমই উচ্চারণ হচ্ছে। একারের উচ্চারণ এই আসে, কে লাস্টে কি আসছে এ, সেই জন্য এটা মাত্রাবিহীন একার। ঠিক আছে, এটা তোমরা আরো যখন বড় উচ্চ ক্লাসে পড়বে তখন এই সম্পর্কে আরো বিস্তারিত জানবে। এবার আমরা দেখব ঐ স্বরবর্ণ। ঐ কি একটা স্বরবর্ণ তো, কিন্তু কি মাত্রাবিহীন স্বরবর্ণ। ওই স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি ঐকার। এবার ও স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি ওকার। তারপর যেটা আসে ও স্বরবর্ণ থেকে আমরা পাচ্ছি ওকার। তাহলে কি পেলাম? আ স্বরবর্ণ থেকে পাচ্ছি আকার, হর্ষ স্বরবর্ণ থেকে পাচ্ছি হর্ষিকার, দীর্ঘ স্বরবর্ণ থেকে পাচ্ছি দীর্ঘিকার, হ্রস্ব স্বরবর্ণ থেকে পাচ্ছি হ্রস্বকার, দীর্ঘ স্বরবর্ণ থেকে পাচ্ছি দীর্ঘকার,
রি স্বরবর্ণ থেকে বর্ণ থেকে পাচ্ছি রিকার, এই স্বরবর্ণ থেকে কি পাচ্ছি একার, ওই স্বরবর্ণ থেকে ওইকার, ও স্বরবর্ণ থেকে ওকার এবং ও স্বরবর্ণ থেকে ওকার। এবার এই যে সাংকেতিক স্বরবর্ণের যে সাংকেতিক চিহ্নগুলো আছে সেই সাংকেতিক চিহ্নগুলোর সাথে আমরা ব্যঞ্জন বর্ণকে যুক্ত করব, দিয়ে একটা বর্ণ যোজনী তৈরি করব। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো? আমার কথায় আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবং শুনতে পাচ্ছ। তোমরা এগুলো সবাই নোট করছো তো? আর কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এবার বর্ণ যোজনী তৈরি করবো। প্রথমে আমরা যে বর্ণটা নেব, কি বর্ণ নেওয়া যায়, চ। এই চ বর্ণের সাথে আমরা প্রথম স্বরবর্ণের সাংকেতিক চিহ্ন, প্রথম স্বরবর্ণের সাংকেতিক চিহ্ন ব্যবহার করব, সেটা হলো আকার। তাহলে কি হলো, চয়াকারে চা। তাহলে চা হলো একটি বর্ণ যোজনী। আমরা এখানে একটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণ যুক্ত করেছি। এবার চয়হস্যি, চয় আকারে যদি চা হয় তাহলে চয়হস্যিতে কি হবে, চয়হস্যিতে চি। নেক্সট চয় দিঘি, দীর্ঘইতেও নিশ্চয় ই উচ্চারণ হবে, তাহলে চয় দিঘিতে কি হবে, চি হবে। এবার চয়ে হস্যু, চয় হস্যুতে চু, চয় দীর্ঘতেও চু। এবার চয়ের রি, চয়ের রিতে কি হবে তাহলে শ্রী। এবার চয়কার, চয়কারে কি হয়, চে। এবার চয়কার, চয়কারে তাহলে কি হচ্ছে, চয়কারে হচ্ছে চই। এবার কি হলো, চয়কারে চই। চয়কারে চৌ। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে চ ব্যঞ্জন বর্ণ এবং আয়ের সংকেত আকার, এই স্বরবর্ণটাকে নিয়ে একটা বর্ণ যোজনী, চয়হস্যি একটা বর্ণ যোজনী, চয় দীর্ঘি, এগুলো একটা বর্ণ যোজনী তৈরি করলাম। এবার একটা কি ভাবো, যদি স্বরবর্ণের ক্ষেত্রে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারে, তাহলে কি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারে না? পারে। সেই রকম ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার হয়। যেমন ধরো র, র থেকে আমরা র ফলা, এই সাংকেতিক চিহ্নটা পেয়ে থাকি। এবং জ, জ থেকে আমরা জ ফলা, এই সাংকেতিক চিহ্নটা পেয়ে থাকি। তাহলে র থেকে কি সাংকেতিক চিহ্ন পাচ্ছি, র ফলা, এবং জ থেকে কি পাচ্ছি, জ ফলা। আমরা এটা চয়ের সাথে এক করি, দেখি। তাহলে বলো তো, র কি ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? ব্যঞ্জন বর্ণ। এবার চয়ের সাথে আমরা যদি র ফলা যুক্ত করি, তাহলে এখানে কি একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ আছে? না, এখানে দুটোই ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে চয়ের ফলা চ। এবার চয় জ ফলা, এটাও তাই, দুটোই ব্যঞ্জন বর্ণ, চয় জ ফলা চ। যখন জ ফলা ইউজ করবা তখন একটা দেখবে লাস্টে হ উচ্চারণ, মানে কোনো কিছু একটু টেনে উচ্চারণ হবে, চো। তারপরে চয় চ। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছ? এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ক থেকে চলনে হ পর্যন্ত, ক থেকে হ পর্যন্ত এই ব্যঞ্জন বর্ণগুলোর সঙ্গে এই যে স্বরবর্ণের সাংকেতিক চিহ্ন এবং ব্যঞ্জন বর্ণের সাংকেতিক চিহ্ন, এইগুলো ব্যবহার করে, এগুলো যুক্ত করে আমাদেরকে একটা বর্ণ যোজনী তৈরি করতে হবে। তো তোমরা কি করবে, ক থেকে হ পর্যন্ত প্রত্যেকটি বর্ণের সঙ্গে এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করবে এবং সে একটি বর্ণ যোজনী তৈরি করবে। বুঝতে পেরেছ? তো আজকের ক্লাস এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।